নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি, সকলকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে যেহেতু গণেশ পুজো একদমই হয় না, সেক্ষেত্রে আমার না একদমই মনে ছিল না যে আজকে গণেশ পুজো অথবা গণেশ চতুর্থী। যেহেতু আমার বাপের বাড়ির ওখানে বেশ ভালো মতন গণেশ পুজো হয়, সেই জন্য কিন্তু আমি বুঝতে পারি যে কবে গণেশ পুজো অথবা গণেশ চতুর্থী। ভাদ্র মাস পড়ার শুরুতেই প্রথম 7 দিন এত পরিমাণে এত প্রচন্ড বৃষ্টি হয়েছে, সূর্যর নাম গন্ধই দেখা যাচ্ছিল না। আর এখন আজকে 7 দিন পর প্রায় রোদটা একটু বেরিয়েছে, আকাশটাও বেশ ভালো পরিষ্কার রয়েছে। তবে আমাদের ছাদে কিন্তু যেমন বৃষ্টির জল ছিল তেমনই জমে রয়েছে। কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে দেখুন চারপাশটা একদম। যেহেতু সামনেই দুর্গাপুজো, তার জন্য কিন্তু আকাশের আবহাওয়াটা একদম পুরো পুজো পুজো বলেই মনে হচ্ছে। এই কয়েকদিন টানা এক সপ্তাহ বৃষ্টির জলে দেখুন আমার এই কাগজ ফুল গাছগুলোর কত সুন্দর পাতা ছেড়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। যেই পরিমাণে শুকিয়ে ডালপালা বেরিয়ে গেছিল, সেই তুলনায় কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। যেহেতু আমাদের বাড়িতে এখনো পর্যন্ত উনানে রান্না হয়, তার জন্য কিন্তু এবছরে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পাটকাঠি কেনা হয়েছে। যদিও আমাদের চাষবাস কিছুই হয় না, কিন্তু আমাদের আশেপাশে সবাই অনেকে চাষবাস করে, তার জন্য কিন্তু তাদের কাছ থেকে এই পাটকাঠিগুলো কিনে আমাদের ছাদে জড়ো করে রাখা হয়েছে। এতদিন তো আপনারা দেখেছেন আমার এই ড্রাগন ফলের গাছটাতে কেমন আমি পরিচর্যা করছিলাম, আর ফল না পেয়ে কতটুকুনি মন খারাপ হচ্ছিল। কিন্তু গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম, আগের ভিডিওটা যেখানে আমি ড্রাগন ফল কাটছিলাম, সেই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আমি কতটুকুনি খুশি হয়েছি এই ড্রাগন ফলের গাছ থেকে ফলটি পেয়ে। এবং আমি সবটা দেখিয়েছিলাম যে কিরকম ড্রাগন ফলটা পারলাম, সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে দেখুন ঠিক ড্রাগন ফলটা পাড়ার 2 থেকে 3 দিন পরেই কিন্তু দেখি গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুড়িতে ভর্তি হয়ে গেছে। আর এদিকে এই ড্রাগন ফলটা কিন্তু বেশ তরতর করে বেড়ে চলেছে। সত্যি বলতে এই পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত আমি ভীষণ খুশি রয়েছি এরকম পরিবর্তন দেখে। আর এত পরিমাণে কুড়ি, এত পরিমাণে ফুল এসছে, আপনারা যদি সামনে থেকে না দেখেন তবে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না যে ঠিক কতগুলো কুড়ি এসছে। আমি জানি না কুড়িগুলো সবকটা থেকে ফল পাবো কিনা, তবুও কিন্তু একটা মনের মধ্যে আশা রেখে দিয়েছি যে একটু চেষ্টা করবো ফলগুলো যাতে পেতে পারি। বেশ কয়েক মাস হয়ে গেছে আমাদের বাড়িতে এই চাল কুমড়ো গাছটা বসানো হয়েছে। গত 2-4 দিন ধরে দেখছি প্রচুর পরিমাণে ফলও দিচ্ছে। আর এই দেখুন ছাদ থেকে দেখা যাচ্ছে ফল একটা কিন্তু গাছে ঝুলছে। আর এদিকে অনেক পরিমাণে গাছের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু যে পরিমাণে গাছের সংখ্যা হয়েছে সেই পরিমাণে কিন্তু বেশি ফল হয়নি। ওই হাতে গুনে হয়তো 7 থেকে 8খানা ফল আমরা গাছ থেকে পেয়েছি। এই গরমের মধ্যে আর বেশিক্ষণ ছাদে থাকবো না, এবার যাবো নিচে কিছু গাছ গুছিয়ে নেবো। আর কাজগুলো গোছানোর পরে কিন্তু একেবারে স্নান করে নেবো। সকালবেলা যদিও ফ্রেশ হয়েছি হাত মুখ ধুয়ে, কিন্তু স্নান করাটা হয়নি। আজকে ভাবছি রোদ উঠেছে যেহেতু প্রচন্ড, আর গরমটাও বেশ ভালো পড়েছে টানা 1 সপ্তাহ বৃষ্টির পরে, তার জন্য একটু বেলার দিকেই স্নান করবো। তার জন্য ঝটপট আগে কাজগুলো গুছিয়ে নিলাম। যেহেতু 1 সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু খুব একটা চুল ভিজিয়ে চান করতেও পারছিলাম না। আজকে যেহেতু বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তার জন্য ভাবছি কিন্তু আজকে সম্পূর্ণ চুলটা ভিজিয়ে স্নান করব। তাতে কিন্তু খুব ভালো ঠান্ডা হয় মাথাটা। আর আমার যেহেতু মাথা প্রচন্ড গরম, তার জন্য এটা কিন্তু করা আমার জন্য খুবই জরুরি। স্নান করে উঠে যখন চুল আঁচড়াচ্ছিলাম, তখন দেখলাম যে ছেঁড়া চুলের বিনিময়ে বাসনপত্র বিক্রি করে যিনি, তিনি যাচ্ছিল বাড়ির পাশ দিয়েই। তাকে ডেকে আমি প্রায় অনেকটা চুল, যেটা আমার 1.5 বছর ধরে জমেছিল, সেই চুলগুলো কিন্তু বিক্রি করে দিলাম। আর আমার শাশুড়ি 4-5টা কাগজ কিন্তু মোটা মোটা বিক্রি করেছে, যার জন্য এই 2টো কাপ হয়েছে স্টিলের। আর আমার হয়েছে 350 টাকা, মানে ওই 50 গ্রাম মতন কি 60 গ্রাম মতন চুল হয়েছিল। সেটা দিয়ে কিন্তু আমার 350 টাকা হয়েছে। যেহেতু প্রচুর লম্বা, প্রচুর বড় চুল আর অনেক ভারীও, তার জন্য কিন্তু এরকম টাকায় পেয়েছি। আর এরকম না চুল বিক্রি করে কিন্তু আমাদের এখানে সবাই জিনিসপত্র কিনে এবং পয়সাও কিন্তু নিয়ে থাকে। আমাদের বাড়ির পেছনের বাগানে একটা পেঁপে গাছে বেশ কতগুলো পেঁপে হয়েছিল, তার মধ্যে থেকে একটা পেঁপে যেহেতু পেকে গেছে, তো আমার শাশুড়ি সেই পেঁপেটিকে সকালবেলা নিয়ে এসেছিল। অর্ধেকটা জেঠি শাশুড়িদের দিয়েছে আর অর্ধেকটা কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসছে। যদিও আমি পাকা পেঁপে খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমাকে বাদ দিয়ে আমার শ্বশুর বাড়িতে কিন্তু সবাই পাকা পেঁপেটা পছন্দ করে। তার জন্যই বিশেষত আমি পাকা পেঁপেটা কেটে এখানে রেখে দিচ্ছি। প্রত্যেক দিনই প্রায় একটা না একটা পেঁপে কিন্তু পেকেই যাচ্ছে এরকম ভাবে, কিছুটা পাখিতে খাচ্ছে এবং কিছুটা বাড়িতে নিয়ে আসা হচ্ছে। যেহেতু ভাদ্র মাস পড়েছে, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ কেটেই গেল, তার জন্য কিন্তু এখানে আমাদের দোকান বাজার চলে এসেছে। কি উপলক্ষে সেটাও বলছি। যেহেতু ভাদ্র মাসে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়, সেই উপলক্ষেই কিন্তু এখানে দোকান বাজার করে নিয়ে চলে এসেছে আমার শ্বশুর। কিছুটা দোকান বাজার আজকে করেছি এবং কিছুটা কালকে করে নিয়ে এসেছে। যেহেতু আজকে আমার শ্বশুরের ছুটি রয়েছে, বাজারে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ফল বাজারটা কালকে করে নিয়ে এসেছে। আর যেগুলো মুদিখানার দোকানে আছে সেগুলো কিন্তু আজকে নিয়ে এসেছে। আর এখানে পাশের বাড়ির ঠাম্মা কিন্তু ধানের শীষ দিয়ে গেছে। আমাদের এই লক্ষ্মী পুজোতে না ধানের শীষটা খুব প্রচুর পরিমাণে প্রয়োজন পড়ে। আর এদিকে মা কিন্তু যেই জল চৌকিটা করবে, সেই জল চৌকি ওদিকে হচ্ছে যার মধ্যে ধান রাখবে, এগুলো কুলো বাটা সব কিন্তু ধুয়ে রোদে শুকোতে দিয়েছে। এখানে যদিও রোদ তেমন দিচ্ছে
হচ্ছে না, বৃষ্টি হচ্ছে মাঝের মধ্যেই, আবার মাঝে মধ্যে রোদ করছে। আর ওই যে প্রথমে বললাম না যে ফলটা আগের দিন নিয়ে এসছে, কিছুটা খেজুর, কিছুটা শশা, কলা, কিছুটা মৌসুমী লেবু, একটা আপেল আর একটা নাশপাতি। বেশি ফল আনেনি, সবকিছু একটা একটা করে এনেছে। যদিও ঘরোয়া মতন করে পুজোটা করা হবে, তার জন্য কিন্তু বেশ দুটো একটা করে ফল নিয়ে এসছে। খুব একটা ফল কিন্তু আনা একদমই হয়নি। সারাদিনটা তো যেমন তেমন করে কেটে গেল, রোদ বৃষ্টি ঝড় জল সবকিছু সামলে। আর এখন বাজে হচ্ছে রাত 9টা। এই 9টার সময় কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্না শুরু হয় রাত্রে একটা অন্যরকম পর্বে। অন্যরকম পর্ব কেন বললাম, কারণ আমাদের বাড়িতে এই আলু চচ্চড়িটা বা আলুর তরকারিটা কিন্তু প্রায় রেগুলার হয়ে থাকে, যেটা খেতে এখন আর একদমই ভালো লাগে না। আমার যখন বিয়ের আগে বাপের বাড়িতে থাকতাম, তখন কিন্তু এই আলুর তরকারিটা আমাদের বাড়িতে খুব রেয়ার থাকতো, কারণ অনেক কমই কিন্তু কি আলুর তরকারিটা হতো, যাও বা হতো সেটা কিন্তু আমি বানাতাম প্রায় আলুর চচ্চড়ি একটু ঝোল ঝোল করে, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগতো। কিন্তু বিয়ের পর এখানে আসার পর বুঝলাম আলু চচ্চড়িটা খেতে এখন আর একদমই পছন্দ হয় না, একদমই ভালো লাগে না। শুধু মনে হয় ঝাল ঝাল যদি অন্য কোনো তরকারি হয় তবে কিন্তু বেশি ভালো হয় রুটির সঙ্গে খাওয়াতে। এদিকে আলু কাটার পরে আমি চলে গেলাম আটা মাখতে। এটা হচ্ছে আমার রেগুলার ডিউটি, যেটা আমাকে যে কোনো পরিমাণেই হোক করতেই হবে। যত যাই হোক এই আলু কাটাটা আর হচ্ছে আটা মাখা, এই দুটো জিনিস কিন্তু আমাকে করতেই হবে। তো সন্ধ্যাবেলা চাও খাওয়া হয়ে গেছিল, সবকিছু প্রায় অনেকক্ষণ বসে বসে ফোন দেখার পরে ভাবলাম যে না এই কাজটা গুছিয়ে নি, তারপরে আবার অন্য কাজ করতে হবে। মানে ওই 9:30টার দিকে আমার শাশুড়ি আসবে রান্না করতে। বেশিরভাগ সময়টা আমিও রান্না করি, আবার বেশিরভাগ সময়টা আমার শাশুড়িও রান্না করে। দুজন মিলে মিশিয়ে কিন্তু রান্না বান্নাটা করা হয় আমাদের বাড়িতে। প্রথম এই একঘেয়ে আলু কাটতে আর আটা মাখতে কিন্তু খুবই অধৈর্য লাগতো, কিন্তু যত দিন গেছে আস্তে আস্তে কিন্তু এই সবটাই অভ্যাস হয়ে গেছে। এটা কিন্তু স্বাভাবিক, সংসারের সমস্ত কাজই প্রত্যেকদিন করতে করতে কিন্তু একদম পুরো একঘেয়ে অভ্যাস হয়ে যায়। তার জন্য তেমন একটা কিছু অসুবিধা হয় না। অসুবিধা তখন হয় যখন কোনো এক জায়গায় গিয়ে, বা ধরুন আমার বাপের বাড়ি যখন আমি যাই, তখন গিয়ে যখন এই কাজগুলো করতে পারি না, তখন বরঞ্চ বেশি অস্বস্তিকর বোধ হয়। আর এই কাজ না করার জন্যই কিন্তু ভালো মন্দ কিছু খেতেও ইচ্ছে করে না, কারণ খিদেটাও কিন্তু তেমন একটা হয়ে ওঠে না। ওদিকে আমার শাশুড়ি গেছে রান্নাঘরে রান্না করার জন্য, আর এদিকে এসছি আমি চুলটা আঁচড়ে গুছিয়ে ভালো করে চুলটা বাঁধবো বলে। অনেকে হয়তো দেখে বলবেন যে এত রাত্রিবেলা কেন আমি চুল বাঁধছি। আমিও জানি যে রাত্রিবেলা ঘরের মধ্যে চুল আঁচড়াতে নেই, অথবা এত রাত করে চুল বাঁধতে নেই, এই সমস্ত কিন্তু কিছু আমিও জানি। কিন্তু তারপরেও আমি এই সব নিয়ম কারণের পাত্তা না দিয়ে নিজের চুলের যত্নটাই কিন্তু বেশি পরিমাণে নিই। তার জন্য কিন্তু আমার চুলগুলো এখনো পর্যন্ত টিকে রয়েছে। আর এই চুল দেখিয়ে কিন্তু আমি শো অফটা বেশ ভালো করতে পারি। আর তার মধ্যে কিন্তু প্রথম কারণ হচ্ছে আমি চুলটাকে যতটুকুনি পারি কোনো গার্ডার কোনো ক্লিপ ছাড়া চুলটাকে বেঁধে শুধুমাত্র খোপা করে রেখে দিতে। চুল যত বেঁধে রাখবেন, খোপা করে রাখবেন, অথবা ক্লিপ গার্ডার এগুলো ব্যবহার কম করবেন, ততই কিন্তু চুলের ক্ষয়টা খুব কম হয়। এবং যতটুকুনি পারবেন পিওর নারকেল তেল ব্যবহার করবেন চুলেতে, তবে কিন্তু চুলটা খুব ভালো মসৃণ এবং মজবুত হবে, চুল কিন্তু ঝরেও পড়বে না। আর যদি মাথায় চুলের পরিমাণ ঠিক আমার মতন বেশি হয়ে থাকে, অথবা চুল ভিজিয়ে স্নান করার পর যদি চুল একদমই শুকোতে না চায়, তবে কিন্তু চুলটাকে হালকা করে শুধু সামনের দিকটা ভেজাবেন যখন স্নান করবেন, পুরো চুলটাকে একদমই ভেজাতে যাবেন না। তবে কিন্তু চুলের গোড়া ভিজে ভিজে চুলটার গোড়া পচে গিয়ে কিন্তু চুল অনেক উঠে যেতে পারে। আমি এরকম কিন্তু এই জিনিসগুলো মেনে মেনে চলেই কিন্তু এই চুলটাকে এখনো পর্যন্ত এত বড় করে রাখতে পেরেছি। রূপসাস ওয়ার্ল্ড নামে একজন দিদিভাই কিন্তু এই চুল নিয়ে ভীষণ রকম সমস্যায় পড়েছে, তো আমি তার জন্য কিন্তু এই ছোট্ট করে ভিডিওটা তৈরি করে দিলাম আপনার জন্য। আপনি অবশ্যই কিন্তু এই জিনিসগুলো করবেন, তবে কিন্তু আপনার চুলটা একটু কম ঝরে পড়বে আর চুলের ক্ষতিটাও একটু কম হবে। যদি আরো ডিটেলস সম্বন্ধে জানতে চান, তবে কিন্তু আমাকে একটা কমেন্ট করবেন, আমি ভিডিও তৈরি করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকে রাত্রিবেলা আমার বর যখন ডিউটি থেকে বাড়ি আসছিল, তখন কিন্তু এই চিপসের প্যাকেটটা ও আমাকে নিয়ে এসে দিয়েছে। আবার রাত্রিবেলা করে মাঝে মধ্যে একটু সারপ্রাইজ পাচ্ছি, এখন কিন্তু মনটা আরো বেশি ভালো লাগছে। আপনারাই বলুন না, রাত্রিবেলা হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেলে আপনারা খুশি হবেন না? সেরকমই কিন্তু আমিও একটু খুশি হয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষা করবেন আমার আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ তবে আসি।